আশা করি আপনারা ভালো আছেন। আমাদের আশা করি আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে 11 অধ্যায়ের অর্থাৎ চলতরিতের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো এই পার্ট 3 নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই পাবো আমরা বর্তনী। এই বর্তনী সম্পর্কে যদি একটু জানতে চাই বা ধারণা রাখতে চাই, তাহলে বর্তনী সম্পর্কিত ধারণাটি হচ্ছে এমন যে বিদ্যুৎ চলাচলের সমগ্র পথকেই বলা হয় বর্তনী, অর্থাৎ এই তড়িৎ উৎস থেকে তড়িৎ বা বিদ্যুৎ কতদূর পর্যন্ত প্রবাহিত হবে, অর্থাৎ যতদূর পর্যন্ত প্রবাহিত হবে এই সমগ্র পথটাকেই বলা হচ্ছে আমরা কি বর্তনী। তাহলে এই বর্তনী যদি তৈরি করতে চান, তাহলে বর্তনী তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে? তড়িৎ উৎস অর্থাৎ এই তড়িৎ উৎসের সাথে একটা ধাতব তার, যে কোনো একটা ধাতব তারের সাথে সংযুক্ত করতে হবে এবং এখানে কোনো রোধ ব্যবহার করতে হবে। এই রোধ ব্যবহার করলে আপনার একটা কি হবে? বর্তনী তৈরি হয়ে যাবে। তাহলে দেখা গেল যে বিদ্যুৎ যে দিক দিয়ে চলাচল করবে সমগ্র পথটাকে বলা হচ্ছে আমার বর্তনী। তো রোধের কথা বললাম, আমরা পার্ট 2 রোধ নিয়ে আলোচনা করছি। তো এই রোধের কথা বলতে দেখা গেলে যে বর্তনীতে আমি রোধগুলি কিন্তু বিভিন্ন উপায়ে সংযুক্ত করতে পারি। তবে এই বর্তনীতে রোধগুলিকে যে সংযোগ দেওয়া হয় যে প্রক্রিয়াটিতে, এই প্রক্রিয়ার ভিত্তি করে বর্তনী দুই প্রকারের হয়। কি কি? যেটা শ্রেণী সমবায় বর্তনী হয়, একটা সমান্তরাল সমবায় বর্তনী হয়। তো আমি যদি এই শ্রেণী সমবায় বর্তনী সম্পর্কে আলোচনা করতে চাই, যে শ্রেণী সমবায় বর্তনী কাকে বলে? শ্রেণী সমবায় বর্তনী আরেক নাম কিন্তু সিরিজ বর্তনীও বলা যায় বা সিরিজ সার্কিট বলা যায়। তো এই বর্তনী সম্পর্কে শ্রেণী বর্তনীর যদি সংজ্ঞা পেতে চাই, এর দুটি সংজ্ঞা ব্যবহার করব। একটা সহজ, একটা সহজে বলা যায়, আর একটা বড় সংজ্ঞা হয়। এই বড় সংজ্ঞাটা থেকে বোঝা যায় যে বর্তনী শ্রেণী বর্তনীরা কেমন করে হতে পারে। তো দেখি, তো এই শ্রেণী বর্তনী বলে যে বর্তনীর প্রত্যেকটি উপকরণ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে বা সংযুক্ত থাকে তাকেই বলা হয় শ্রেণী বর্তনী। এবার শ্রেণী সমবায়ের উপকরণ অর্থাৎ উপকরণ বলতে কি বুঝবেন? উপকরণ বলতে বোঝায় যেমন একটা বর্তনীতে বিভিন্ন রোধ ব্যবহার করা হয়। রোধ বলতে আমরা কি বুঝবেন? রোধ বলতে বোঝায় যেমন আমার বাড়িতে বাল্ব ব্যবহার করি, এই বাল্ব, ফ্যান ব্যবহার করি, টিভি ব্যবহার করি, তারপর ফ্রিজ ব্যবহার করি। এই প্রত্যেকটা যতগুলি ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি আছে, এই প্রত্যেকটি ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিকেই বলে আমরা রোধ। এখন এই যে রোধগুলি, এই রোধগুলি এগুলোই হচ্ছে আমার বর্তনীর উপকরণ। তো এই বর্তনীর উপকরণগুলি যদি প্রত্যেকটা উপকরণ যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী। তো এবার দ্বিতীয় সংজ্ঞার কথা যদি বলি, দ্বিতীয় সংজ্ঞাটি বলতেছে এমন, তাহলে ধরে নেন যে এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, এই রোধের এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। এই রোধটির এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। এই রোধটির এটা প্রথম প্রান্ত, এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রান্ত। তো এই রোধগুলি দ্বারাই আমি একটা সংজ্ঞা করব। কেমন করে দেখেন, যে বর্তনীতে প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধটির প্রথম প্রান্ত এবং দ্বিতীয় রোধটির দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধটির প্রথম প্রান্ত যুক্ত থাকে তাকেই বলা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী। কেমন করে দেখেন, যে আমি বলতেছিলাম যে শ্রেণী সংযোগ বর্তনীটি হবে এই একটা রোধের এটা হচ্ছে প্রথম প্রান্ত। তাহলে আমি এই বর্তনীতে এটা ধাতব দ্বারা যুক্ত করছি, এবার রোধগুলোকে যুক্ত করব। দেখেন, তাহলে তাহলে এই যে এটা দেখতে কিন্তু রোধের প্রতীক, এই রোধকে এমন করে প্রকাশ করার জন্য এমন করে দিচ্ছি। এবার দেখেন, তাহলে এই রোধটাকে যদি আমি এই বর্তনীতে সংযুক্ত করি, তাহলে দেখেন দেখি এর প্রথম প্রান্তটা এখানে হবে না, দ্বিতীয় প্রান্তটা এই পাশে। এবার এই রোধটাকে এখানে যুক্ত করতেছি, তাহলে এই রোধকে যদি এই পাশে যুক্ত করি তাহলে তার কোন প্রান্তটা যুক্ত হবে? দেখেন, এই রোধের দ্বিতীয় প্রান্তটার সাথে এই রোধের প্রথম প্রান্তটা যুক্ত করতে হবে। এই যে প্রথম প্রান্তটা যুক্ত করলাম। এবার দেখেন, তাহলে এটা দ্বিতীয় রোধ তার, এটা ছিল প্রথম প্রান্ত, তাহলে এই পাশটা দ্বিতীয় প্রান্ত। তাহলে দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তটা এই পাশে। এবার তৃতীয় রোধটাকে যদি এখানে সংযুক্ত করতে চাই, দেখেন দেখি কি হয়। তৃতীয় রোধের প্রথম প্রান্তটা এই পাশে থাকবে না, দ্বিতীয় প্রান্তটা এই পাশে থাকবে। তাহলে সংজ্ঞাটি বলতেছিলাম কি, যে প্রথম রোধটির দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধটির প্রথম প্রান্ত এবং দ্বিতীয় রোধটির দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধটির প্রথম প্রান্ত সংযুক্ত করে যে বর্তনী তৈরি হয় তাকে বলা হচ্ছে শ্রেণী সমবায় বর্তনী। তাহলে এই হচ্ছে আমার শ্রেণী সমবায় বর্তনী। এবার আমরা যদি একটু সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আসি, তাহলে সমান্তরাল বর্তনী কাকে বলে? তাহলে দেখেন,
যে ওর মধ্যে সংজ্ঞা দিব যে বর্তনীর প্রত্যেকটি উপকরণ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাকে বলা হয় সমান্তরাল বর্তনী। তাহলে এরও যদি একটু বড় সংজ্ঞা দিতে চাই তাহলে কেমন হবে দেখেন, যে বর্তনীর প্রত্যেকটি রোধের প্রথম প্রান্তগুলি এক বিন্দুতে এবং অপর প্রান্তগুলি বা দ্বিতীয় প্রান্তগুলি অপর একটি বিন্দুতে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে কি আমরা সমান্তরাল বর্তনী। কেমন করে দেখেন, তাহলে এর ক্ষেত্রে মনে করেন যে তিনটা রোধ নিলাম, এই তিনটা রোধের এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত, এই রোধটার এটা একটা প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত, এই রোধের এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। তাহলে এমন করে তিনটা রোধ নিলাম, তাহলে R1 R2 R3 এই তিনটা রোধ নিলাম। আচ্ছা দেখেন, আমি সমান্তরাল বর্তনীতে বলে যে রোধ অর্থাৎ যে বর্তনীতে প্রত্যেকটি রোধের প্রথম প্রান্তগুলি এক বিন্দুতে যুক্ত থাকবে, তাহলে এখানে যে তিনটি রোধ নিলাম তাহলে প্রত্যেকটার প্রথম প্রান্তগুলি এক বিন্দুতে যুক্ত থাকবে। তাহলে এক বিন্দুতে যদি যুক্ত থাকে দেখেন দেখি, মনে করেন এই প্রথম রোধটা নিলাম আমি, তার প্রথম প্রান্ত এটা, দ্বিতীয় প্রান্ত হচ্ছে আমরা এটা। এবার এই দ্বিতীয় রোধটাকে নিলাম, তাহলে দ্বিতীয় রোধটাকে যদি পাশে নেই তাহলে এমন করে যুক্ত করছি, তাহলে দেখেন এরও প্রথম প্রান্ত এটা, দ্বিতীয় প্রান্ত এটা। এবার তৃতীয় রোধটাকে যুক্ত করবো, তাহলে তৃতীয় রোধটাকে যদি যুক্ত করি দেখেন দেখি কি হয়, তাহলে তৃতীয় রোধটা যুক্ত করলে তাহলে এটা তার প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। দেখেন দেখি এই তিনটা যে রোধ ব্যবহার করলাম আমি এখানে, দেখেন সবার প্রত্যেকটার যে প্রথম প্রান্তগুলি এই প্রত্যেকটির প্রথম প্রান্তগুলি দেখেন এই বিন্দুতে যুক্ত আছে। তাহলে বলতেছিল কি, যে বর্তনীতে প্রত্যেকটি রোধের প্রথম প্রান্তগুলি এক বিন্দুতে যুক্ত থাকে এবং দ্বিতীয় যে প্রান্তগুলি বা অপর যে প্রান্তগুলি অপর একটা বিন্দুতে দেখেন, তাহলে প্রত্যেকটার এটা হচ্ছে R1 রোধ, এটা হচ্ছে R2 রোধ, এটা হচ্ছে আপনার R3 রোধ। তাহলে R1 R2 R3 প্রত্যেকটি আমরা কি হচ্ছে দ্বিতীয় প্রান্তগুলি এই বিন্দুতে আসে যুক্ত হচ্ছে। তাহলে দেখেন যে এই বর্তনীতে প্রত্যেকটা রোধের প্রথম প্রান্তগুলি এক বিন্দুতে যুক্ত হলো এবং অপর প্রান্তগুলি অপর একটা বিন্দুতে যুক্ত হলো। তাহলে এই যে এমন করে যে বর্তনীটি তৈরি হয় সেই বর্তনীর নাম হচ্ছে আমরা কি সমান্তরাল বর্তনী। এবার এই সমান্তরাল বর্তনী এমন করে করতে পারি, দেখেন যে এই রোধটাকে আমি এখানে দিলাম, দ্বিতীয় রোধটাকে আমি এখানে দিলাম, তৃতীয় রোধটাকে আমি এখানে ব্যবহার করলাম। আচ্ছা দেখেন যে এই পাশটা তো সবার প্রথম প্রান্ত ছিল, তাহলে আমি বলতে পারি যে এটা সবার প্রথম প্রান্ত ছিল, এই পাশগুলো কি ছিল দ্বিতীয় প্রান্ত, তাহলে এই পাশগুলোতে এটা সবার হচ্ছে দ্বিতীয় প্রান্ত। এখন দেখেন এটা হচ্ছে R1 রোধ, এটা হচ্ছে আমার R2 রোধ, এটা হচ্ছে আমার R3 রোধ। তাহলে দেখেন যে R1 R2 R3 প্রত্যেকটি রোধের প্রথম প্রান্তগুলি এক পাশে যুক্ত আছে এবং দ্বিতীয় প্রান্তগুলি অপর পাশে যুক্ত আছে। তাহলে এই এমন করেও যে বর্তনীটা তৈরি হয় সেটার নাম হচ্ছে কি বলছে সমান্তরাল বর্তনী। তাহলে শ্রেণী সমবায় বর্তনী আর সমান্তরাল বর্তনীকে এমন করে প্রকাশ করা যায়। তাহলে শ্রেণী সমবায় বর্তনীর ক্ষেত্রে দেখা গেল যে এই R1 R2 আর R3 প্রত্যেকটি রোধের বলছে এটা হচ্ছে শ্রেণী সমবায় বর্তনী। তাহলে প্রথম রোধটির দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধটির প্রথম প্রান্ত যুক্ত থাকবে, দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধটির প্রথম প্রান্ত যুক্ত হয়ে যে বর্তনী সেটা হচ্ছে শ্রেণী সমবায় বর্তনী। আর যে বর্তনীর প্রত্যেকটির এক পাশের প্রান্তগুলি এক বিন্দুতে এবং অপর পাশের প্রান্তগুলি অপর একটি বিন্দুতে যুক্ত হয় সেটা হচ্ছে আমার শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় বর্তনী। তাহলে এই হচ্ছে সমান্তরাল বর্তনী আর এই হচ্ছে আমার শ্রেণী বর্তনী। এবার দেখেন যে আমি এই বর্তনীতে তিনটি করে রোধ ব্যবহার করছি, তাহলে আমি এই তিনটি রোধ ব্যবহার না করে আমি তিনটি রোধের কাজ কি একটা রোধের দ্বারাই করতে পারি? আচ্ছা করতে পারবো কিনা দেখি সেটা দেখি। তাহলে এবার যদি আমি তুল্য রোধ সম্পর্কে আলোচনা করতে চাই, তুল্য মানে কি তুলনা করা। তো এই তুল্য রোধ বলতে বোঝাবে কি একটা সংজ্ঞাটুকু দেখেন যে বলছে কোন বর্তনীতে যতগুলি রোধ ব্যবহার করা হয় এই রোধগুলি ব্যবহার করার ফলে যে বর্তনীতে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে এবং যতটুকু বিভব পার্থক্যের সৃষ্টি হবে এই রোধগুলি বাদ দিয়ে আমি যদি শুধুমাত্র একটা রোধ ব্যবহার করি তাহলে এই একটি রোধ ব্যবহার করলেও যদি ততটুকুই বিদ্যুৎ প্রবাহ থাকে আর ততটুকুই বিভব পার্থক্য থাকে তাহলে ওই রোধটিকে বলে আপনার তুল্য রোধ। আরেকবার শুনেন, তাহলে দেখি এবার যে এই বর্তনীতে আমি কতটি রোধ ব্যবহার করছি? তিনটি রোধ। তাহলে এদের তুল্য রোধ চাচ্ছি আমি। তাহলে তুল্য রোধ যদি চাই তাহলে তুল্য রোধ বলে কেমন, যে একটা বর্তনীতে যতগুলি আমি রোধ ব্যবহার করলাম এই রোধগুলি ব্যবহার করার ফলে এই বর্তনীর ভেতর দিয়ে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে, মনে করেন যে এর বিদ্যুৎ দিয়ে I পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে,
যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে এবং যতটুকু দুই প্রান্তের বিভব পার্থক্যের সৃষ্টি হবে, আমি এবার এই রোধগুলিকে বাদ দিয়ে আমি যদি শুধুমাত্র একটা রোধ ব্যবহার করি, ওই একটা রোধ ব্যবহার করলেও যদি আগের মতোই বিদ্যুৎ প্রবাহ থাকে এবং আগের মতোই বিভব পার্থক্যের মান থাকে, তাহলে সেই রোধটিকে বলা হচ্ছে আমার তুল্য রোধ। আচ্ছা দেখি এবার আমি এই বর্তনীতে বা এই বর্তনীতে তিনটি করে রোধ ব্যবহার করছি, তাহলে এই তিনটি রোধ ব্যবহার না করে আমি একটা রোধ ব্যবহার করব। তাহলে এই একটি রোধ যদি ব্যবহার করতে চাই, তাহলে আমি বলছিলাম যে আগে যতটুকু বিভব পার্থক্যের মান এবং তড়িৎ প্রবাহের মান ছিল, এই একটি রোধ ব্যবহার করার পরেও যদি আমার আগের বর্তনীটির যতটুকু বিভব পার্থক্য এবং যতটুকু তড়িৎ প্রবাহের মান ছিল, সেই মানটির যদি পরিবর্তন না হয়, তাহলে ওই রোধটিকেই আগের রোধগুলির তুল্য রোধ বলা হয়। তাহলে এই রোধটাকে দেখেন, তাহলে আর পরিমাণের রোধ ব্যবহার করার ফলে আগে যত তিনটা রোধ ব্যবহার করছিলাম, এই তিনটি রোধের পরিবর্তে এবার আমি একটা রোধ ব্যবহার করছি। এই রোধটি ব্যবহার করলেও দেখা যায় যে এর ভেতর দিয়ে আই পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আর এখানে বিভব পার্থক্যের মান হচ্ছে আপনার কত, ভি। তাহলে আগের বিভব পার্থক্য এবং আগের যে তড়িৎ প্রবাহের মান আর একটি রোধ ব্যবহার করার ফলেও তার বিভব পার্থক্যের মান এবং তড়িৎ প্রবাহের মানের অপরিবর্তিত থাকে, তাহলে এই রোধটাকে বলা হচ্ছে আগের তিনটি রোধের তুল্য রোধ। তাহলে তুল্য রোধের সংজ্ঞা হচ্ছে এমনটাই, আর তুল্য রোধ হচ্ছে এটি। এখন এই তুল্য রোধ সম্পর্কে যদি আলোচনা করতে চাই, তাহলে সমান্তরাল বর্তনীর তুল্য রোধ কেমন করে হবে বা শ্রেণী বর্তনীর তুল্য রোধ কেমন করে তৈরি করতে পারি, অর্থাৎ তুল্য রোধের যে সমীকরণ, এই সমীকরণগুলি যদি দেখতে চাই, তাহলে দেখা যায় যে আমরা এবার শ্রেণী বর্তনীর তুল্য রোধের যে রাশি, সেই রাশি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। তো এই শ্রেণী বর্তনীর তুল্য রোধ, শ্রেণী বর্তনীর তুল্য রোধ, তো এই শ্রেণী বর্তনীর তুল্য রোধের যদি সমীকরণ যদি তৈরি করতে চাই, মনে করেন তাহলে এটা একটা শ্রেণী সংযোগ বর্তনী। এই শ্রেণী সংযোগ বর্তনীর এটা হচ্ছে R1 রোধ, এটি হচ্ছে আপনার R2 রোধ, এটি হচ্ছে আপনার R3 রোধ। এবার তো এই শ্রেণী সংযোগ বর্তনীর ক্ষেত্রে একটু শুধু আপনারা মনে রাখবেন যে এই শ্রেণী সংযোগ বর্তনীর কিছু বৈশিষ্ট্য আছে। কেমন বৈশিষ্ট্য? যে মনে করেন এই তড়িৎ উৎসের ভেতর দিয়ে আই পরিমাণের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আই পরিমাণের যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে মনে করেন এইখান পর্যন্ত আই পরিমাণে বিদ্যুৎ আসলো, আই পরিমাণ বিদ্যুৎ আসার পর এই রোধের ভেতর দিয়ে আই পরিমাণে বিদ্যুৎ সাপ্লাই হবে, তাহলে এখানে আবার আসে আপনার কি হবে, আই পরিমাণে বিদ্যুৎ হবে। তাহলে এই জায়গাটাতে আসে যদি আই পরিমাণে বিদ্যুৎ হয়, তাহলে এই রোধটির ভেতর দিয়েও আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে এখানে যখন ক্রস করবে, তাহলে এখানেও আই পরিমাণ বিদ্যুৎ আসছে, এর ভেতর দিয়ে যদি তাহলে এখানেও আই পরিমাণ বিদ্যুৎ হবে। অর্থাৎ বোঝা গেল কি, যে তুল্যর শ্রেণী সমবায় বর্তনী, এই শ্রেণী সমবায় বর্তনীর ভেতর দিয়ে অর্থাৎ যতগুলি রোধ ব্যবহার করা হয়, প্রত্যেকটি রোধের ভেতর দিয়ে সমপরিমাণের কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে এখানেও আপনার যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে, এখানেও ঠিক ততটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে, এখানেও আমরা ঠিক ততটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে দেখা যায় তাহলে শ্রেণী সংযোগ বর্তনীতে প্রত্যেকটি রোধের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের মান একই হয়। এবার দেখি আমরা যে আমরা বিভব পার্থক্যের কথা যদি বলি, বিভব পার্থক্য বলে কোনো বর্তনীর এক বিন্দু থেকে অপর বিন্দুতে একটা চার্জকে নিয়ে যাব, চার্জকে নিয়ে গেলে সে যতটুকু কাজ করবে সেই কাজের নামটুকু হচ্ছে আবার বিভব পার্থক্য। তাহলে এই রোধের ক্ষেত্রে আমি এইখান থেকে মনে করেন একটা ধনাত্মক চার্জকে এই বিন্দুতে নিয়ে আসব, তাহলে এখানে একটা বিভব পার্থক্য পাবো। এবার এই রোধের ক্ষেত্রে এইখান থেকে এখানে নিয়ে যাব, তাহলে এখানে একটা বিভব পার্থক্য পাবো। এবার এই রোধটির ক্ষেত্রে এইখান থেকে এইখানে একটা নিয়ে যাব, তাহলে এখানে একটা বিভব পার্থক্য। আচ্ছা দেখেন, এই প্রথম রোধটির ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে, এইখান থেকে এখানে নিয়ে গেলে কি একই পরিমাণ কাজ করতে হবে? অবশ্যই মনে রাখেন যে এদের রোধ যেহেতু ভিন্ন, তাহলে কাজের মানটা আপনার কি হবে, ভিন্ন ভিন্ন হবে। এবার কাজের মান যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে বিভব পার্থক্যের মান কি হবে, বিভব পার্থক্যের মানটাও আপনার ভিন্নই হবে। তাহলে বোঝা গেল
যে শ্রেণী সংযোগ বর্তনীতে বিভব পার্থক্যের মান কি হয়, ভিন্ন হয়, আর তড়িৎ প্রবাহের মানটা কি হয়, সবার ক্ষেত্রে একই হয়। তাহলে এই শ্রেণী সংযোগ বর্তনীর এই দুটি হচ্ছে মানে কি বৈশিষ্ট্য। এবার দেখেন যে এই শ্রেণী সংযোগ বর্তনীর ভেতর দিয়ে সবার ভিতর দিয়ে যদি সমান পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে আলো কি সমান পাওয়া যাবে না কম বেশি পাওয়া যাবে? তাহলে সবার ভেতর দিয়ে যদি সমান পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাহলে আলোর মানটা আপনার কি হবে, সম পরিমাণে হবে। এবার দেখেন, এবার এর অসুবিধাটুকু কি হতে পারে যে এই শ্রেণী সংযোগ বর্তনী যদি আমি দিই তাহলে এই শ্রেণী সংযোগ বর্তনীর অসুবিধা কি হতে পারে? তাহলে দেখেন যে এই শ্রেণী সংযোগ বর্তনী দিলাম, শ্রেণী সংযোগ বর্তনীর যদি এই রোধটি অর্থাৎ এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এই বাল্বটি যদি নষ্ট হয়ে যায় তাহলে এর ভেতর দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হবে? অবশ্যই নষ্ট হলে এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে এর ভেতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত না হয় তাহলে এদের কাছে কি বিদ্যুৎ যাবে? তাহলে এদের কাছেও বিদ্যুৎ যাবে না। তাহলে শ্রেণী সংযোগ বর্তনী এটাই হচ্ছে অসুবিধা যে পরের যে রোধগুলি আছে, পরের যে বাল্বগুলি আছে, এর পূর্বের কোনো একটা বাল্ব বা কোনো একটি রোধ যদি নষ্ট হয়ে যায় তাহলে পরের বাল্বগুলো কি হয়ে যাবে, অকেজ হয়ে যায়, অর্থাৎ সেগুলা তাদের আলো দিতে পারে না। তাহলে শ্রেণী সংযোগ বর্তনীর এটি হচ্ছে একটা অসুবিধা। অর্থাৎ আমরা এখানে দেখব যে এই শ্রেণী সংযোগ বর্তনীতে আমি তিনটি রোধ ব্যবহার করছি, এই তিনটি রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতে চাচ্ছি, তাহলে ওই রোধের মানটুকু কতটুকু লাগবে, কি পরিমাণ, কত পরিমাণের রোধ একটা ব্যবহার করলে এই তিনটি রোধের পরিবর্তে কত পরিমাণ একটা রোধ ব্যবহার করলে এখানকার বিভব পার্থক্যের মান অর্থাৎ আয়ের মান, এদের ভেতর দিয়ে যতটুকু আয় প্রবাহিত সেই আয়ের মান, আর এখানে যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্যের মান আগে যতটুকু ছিল, এবার একটা রোধ ব্যবহার করলে কত মানের একটা রোধ ব্যবহার করলে এই বিভব পার্থক্যের মান আর তড়িৎ প্রবাহের মান পরিবর্তন হবে না, সেটা নিয়েই তার একটা রাশিমালা তৈরি হবে, তুল্য রোধের একটা রাশিমালা তৈরি হবে। আচ্ছা দেখেন, তাহলে আমি বললাম যে সবার ভেতর দিয়ে সমান পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে এই উৎস থেকে যেহেতু আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাহলে এখানে আপনার কি আছে, আই পরিমাণের বিদ্যুৎ আছে, এইখানেও আমরা বিদ্যুতের মান আই, এইখানেও আমরা বিদ্যুতের মান আই, কিন্তু এদের বিভব পার্থক্য কি এক হবে না? অবশ্যই বিভব পার্থক্যের মানগুলি ভিন্ন ভিন্ন হবে। তাহলে প্রথম যেহেতু রোধ, মনে করেন এর বিভব পার্থক্য হচ্ছে আমরা V1, দ্বিতীয় যেহেতু রোধ এর বিভব পার্থক্য মনে করেন যে আমরা V2, তৃতীয় যেহেতু রোধ তাহলে এর রোধের বিভব পার্থক্য মনে করেন যে V3। আমি রোধের বের করব, আমরা ওহমের সূত্র লিখতেছিলাম যে I ইকুয়াল টু কি লেখা যায়, V ভাগ R লেখা যায়। তাহলে রোধের মান যদি বের করতে চাই তাহলে এখান থেকে রোধের মানটা বের করা যায়। তো এবার শুধু মনে রাখেন যে রোধের মান যদি বের করতে চান তো এই তুল্য রোধ বের করতে গেলে তার সমীকরণটি বের করতে চাইলে এখানে এই শ্রেণীর সংযোগ বর্তনীতে কে স্থির থাকে? অবশ্যই বিদ্যুৎ প্রবাহের মানটি, কারণ সবার ভেতর দিয়ে সমান পরিমাণ বিদ্যুৎ যাবে। এখানে আমি এই ওহমের সূত্রটি ব্যবহার করব। এবার মনে রাখেন যে এখানে যেহেতু আয়ের মানটি স্থির আর বিভব পার্থক্যের মানগুলি পরিবর্তনশীল, এই দুটি রাশির মধ্যে যে অর্থাৎ তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্যের মধ্যে যে পরিবর্তনশীল তারই সমীকরণটি এখানে বের করব। কেমন করে দেখেন, আমি ওহমের সূত্র থেকে বের করি, ওহমের সূত্র হতে, তাহলে ওহমের সূত্র হতে বলছে প্রথম রোধের ক্ষেত্রে, তাহলে প্রথম রোধের ক্ষেত্রে তাহলে প্রথম রোধের ক্ষেত্রে কি লিখতে পারি, এখানে কে পরিবর্তনশীল, বিভব পার্থক্যটি আমি বলছি যে পরিবর্তনশীল হবে তারই আমি কি করব, সূত্রটি লিখব, সমীকরণটি লিখব। তাহলে আমি V1 বলছে পরিবর্তনশীল, তাহলে V1 ইকুয়াল টু কি লিখতে পারি, ওহমের সূত্র I ইকুয়াল টু V ভাগ R। তাহলে V এর মান যদি বের করতে চাই তাহলে V ইকুয়াল টু I আর, তাহলে এই যে আপনার I আর এই যেহেতু প্রথম রোধটি যেহেতু R1 তাহলে দিলাম R1, মনে করেন এটা 1 নং সমীকরণ। ঠিক তেমন দ্বিতীয় রোধের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, তাহলে এটার যে পরিবর্তনশীল এটা লিখবো, তাহলে V2 ইকুয়াল টু লেখা যায় I R2, তাহলে মনে করেন এটা 2 নং সমীকরণ। এবার তৃতীয় রোধের ক্ষেত্রে যদি বলি তাহলে তৃতীয় রোধের ক্ষেত্রে লিখতে পারি V3 ইকুয়াল টু I R3, এমন করে লিখতে পারি না? তাহলে এই যদি, তাহলে আমি তিনটি সমীকরণ পেলাম। এবার এই তিনটি সমীকরণকে আমি কি করব, যোগ করব। কেমন করে দেখেন দেখি, যে 1 + 2 + 3 এমন করে লিখলাম। তাহলে সমান সমান চিহ্নের বাম পাশে যারা আছে তাদেরকে একসাথে যোগ করব, সমান সমান চিহ্নের ডান পাশে যারা আছে তাদেরকে একসাথে যোগ করব। তাহলে সমান সমান চিহ্নের বাম পাশে আছে V1 + V2 + V3 ইকুয়াল টু
এখানে কি লিখতে পারি আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি এরকম লিখতে পারি। আচ্ছা এটা লিখলাম, তাহলে আমি ধরে নিলাম ভি ওয়ান ভি টু ভি থ্রি এটার যোগ করলে এর মান আসে ভি। এবার এর মান যদি ভি আসে, এখানে আই এখানেও আই এখানেও আই, তাহলে আই আমি কমন নিতে পারি, তাহলে আই তাহলে কি হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এমন লেখা যায়। তাহলে মনে করেন এটাকে করলাম আমি 4 নং সমীকরণ। তাহলে এই 4 নং সমীকরণ যদি হয়, আমি এখানে কার সমীকরণ প্রতিপাদন করতে যাচ্ছি? তুল্য রোধের সমীকরণ প্রতিপাদন করতে যাচ্ছি। তাহলে এই তুল্য রোধের সমীকরণ যদি প্রতিপাদন করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি দেখেন দেখি, যে এই তুল্য রোধ কোন বর্তনী? শ্রেণী বর্তনী। আমি বলছি শ্রেণী বর্তনী জানি নাম সিরিজ সার্কিট বলা যায়। তাহলে এই সিরিজ সার্কিটে এবার তুল্য বিভব পার্থক্য যদি বের করতে চাই, তাহলে তুল্য বিভব পার্থক্যের ক্ষেত্রে কি লেখা যায় দেখেন দেখি। মনে করেন যে তুল্য বিভব পার্থক্য, তাহলে তুল্য বিভব পার্থক্যের কি লেখা যায়? ভিএস আই আর এস এমনটা দেওয়া যায়। তাহলে ভিএস আই আর এস যদি দেওয়া যায়, মনে করেন এটা হচ্ছে 5 নং সমীকরণ। এবার এই হচ্ছে ভিএস এর যে মানটা, অর্থাৎ এই মানটাকে আমি এখানে বসাবো। তাহলে এটা বলছে এর মান যদি এবার এখানে বসাই, অর্থাৎ 4 নং সমীকরণ ও 5 নং সমীকরণ হতে পাই। তাহলে 4 ও 5 নং সমীকরণ হতে যদি পাই, তাহলে কি পাবো দেখেন, তাহলে এই যে ভি এর মান, এই ভি এর মানটা এবার এখানে বসাবো। তাহলে কি লেখা যায় দেখেন দেখি, আই আর এস লেখা যায়। তাহলে আই আর এস ইকুয়াল টু কি লেখা যাবে? আই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি লেখা যায় না? তাহলে এবার দেখেন দেখি, এখানেও আই আছে এখানেও আছে, তাহলে এই আইটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে আই আর আই কেটে যাবে। তাহলে আই আই যদি কেটে যায়, তাহলে এখানে আর এস লিখলাম, তাহলে আইটাকে এখানে নিয়ে আসলাম, ভাগ করে দিলাম, তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি হবে। তাহলে এআই যদি কাটে দেই, এখান থেকে কি হয় যে আর এস ইকুয়াল টু লেখা যায় আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে এটাই হচ্ছে বলছে শ্রেণী সংযোগ বর্তনী যে আছে, এই শ্রেণী সংযোগ বর্তনীর তুল্য রোধের সমীকরণ। তাহলে শ্রেণী সংযোগ বর্তনীর ক্ষেত্রে আপনাদেরকে যদি তুল্য রোধ বের করতে বলে, তাহলে তুল্য রোধ বের করতে হলে আপনি কি বলবেন, যে আর এস ইকুয়াল টু আর ওয়ান আর টু বলছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। অর্থাৎ তুল্য রোধের ক্ষেত্রে কি করব, যে এই শ্রেণী সংযোগ বর্তনীতে যতগুলি রোধ ব্যবহার করলাম আমি, এই প্রত্যেকটি রোধের মান যদি যোগ করে দেই, যোগ করলে যতটুকু আসবে সেটাই হচ্ছে তার তুল্য রোধ। অর্থাৎ বোঝা গেল, মনে করেন যে এই রোধটা, এই বর্তনীর ক্ষেত্রে এই রোধের মান মনে করেন যে 5, এই রোধটা হচ্ছে মনে করেন যে 2 ওহম, এই রোধটি মনে করেন যে 1 ওহম। তাহলে এই রোধের একটা তুল্য রোধ বের করতে চাচ্ছেন আমি, অর্থাৎ একটা রোধ ব্যবহার করতে চাচ্ছেন। তাহলে একটি রোধ ব্যবহার করতে গেলে আমি এই সূত্র অনুসারে যদি করি, তাহলে 5 2 3 এগুলো সবগুলোকে যোগ করতে হবে। যে দেন আর ওয়ান আর টু আর থ্রি, তাহলে সবগুলো যোগ করলে কত হচ্ছে দেখেন যে 3 আর হচ্ছে। তাহলে আপনাকে এমন একটি রোধ ব্যবহার করতে হবে যে রোধের মানটি একার মানে হচ্ছে আমরা 8 ওহম। তাহলে 8 ওহমের যদি একটা কোনো রোধ এখানে ব্যবহার করেন, তাহলে ওই রোধটি দ্বারাই আগে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, আগে যতটুকু বিভব পার্থক্য ছিল, সেই বিভব পার্থক্য এবং বিদ্যুৎ প্রবাহের মানটি অপরিবর্তিত হবে। এই হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনীর তুল্য রোধের সমীকরণটুকু।